সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় দেশের সংস্কারে প্রবাসীরা, সম্ভাবনা ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এনআরবির চেয়ারপারসন এম.এস. শাকির চৌধুরী, কানাডা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের কনভেনর আজিম দেওয়ান এবং যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান। দর্শক, প্রবাসে কর্মজীবী, দ্বৈত নাগরিকত্ব, শান্তিরক্ষা মিশনে কর্মরত সহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় 2 কোটি বাংলাদেশির বিশ্বের 1.5 শতাধিক দেশে অবস্থান করছেন। প্রবাসে এসব বাংলাদেশিদের অনেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, কেউ গবেষণায় নিয়োজিত, কেউ বড় উদ্যোক্তা, আবার কেউ ডাক্তার, প্রকৌশলী কিংবা প্রযুক্তিবিদ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক স্পেসে কাজ করার ফলে এসব প্রবাসী বাংলাদেশিরা যে সুপার স্কিল অর্জন করেছেন তা বাংলাদেশের উন্নয়নের কাজে লাগানোর সুযোগ রয়েছে। কিন্তু গত 1-1.5 দশকে দেশের প্রতিটি খাতে যেভাবে দলবাজি ও রাজনীতিকরণ করা হয়েছে তাতে প্রবাসীদের অবদান রাখার সুযোগ ব্যাপকভাবে সীমিত হয়ে গিয়েছিল। তবে 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে দক্ষ প্রবাসীদের ব্যাপক ভিত্তিক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের সংস্কারের উদ্যোগ নিয়েছেন, বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন। এসব কমিশনে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি প্রধান কিংবা সদস্য হিসেবে কাজ করছেন। এই উদ্যোগ যাতে বিচ্ছিন্ন ঘটনা না হয়ে থাকে, বরং ভবিষ্যতেও বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারে প্রবাসী বাংলাদেশির অবদান রাখতে পারেন, তার একটি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এবং করণীয় কী, এই প্রশ্নকে সামনে রেখেই আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শাকির চৌধুরী, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। বাংলাদেশের সংস্কারে এবং উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা ও সুযোগ কতখানি অবারিত রয়েছে বলে আপনি মনে করেন? প্রথম হলো যে প্রবাসীদেরকে আমরা শুধু রেমিটেন্স প্রেরণকারী হিসেবে বা বিনিয়োগকারী হিসেবে ভাবি, এটা ভাবতেই আমি ভালোবাসি। কারণ আমরা চাই যে ওরা শুধু টাকা পয়সাগুলো পাঠাক, বাকি বুদ্ধি বিবেচনা আমাদের যা আছে ওটা দিয়ে ওদের ওটা আমরা ঠিকঠাক করে দিব না। এই জিনিসটাতে তাদের বিলঙ্গিংনেসটা কমে যায়। আপনি তার রেমিটেন্স, তার ইনভেস্টমেন্ট সাথে যদি তার প্রযুক্তি, তার নলেজ, তার আইডিয়াসগুলোকে নিতেন বা নিতে আমরা পারতাম প্রপারলি, তাহলে কিন্তু আরও পার্টিসিপেশন হতো। এবার এই যে বিশেষ করে এইসব টেম্পোরারি ইন্টারিম গভর্নমেন্টগুলোতে, যেমন এবারও যেটা হয়েছে, এই গভর্নমেন্টগুলোর সময়ে কিন্তু এই প্রবাসী যারা এক্সপার্টস যারা আছেন, যাদের অভিজ্ঞতা আছে, যারা শেয়ার করতে পারেন তাদের নলেজ, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের নলেজের অভিজ্ঞতাটা যারা শেয়ার করতে পারেন, এদেরকে কাজে লাগাবার কিছু কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। এই কাজগুলো যেটা আপনি সূচনা বক্তব্যেও বললেন যে এগুলোর যদি একটা স্থায়ী ব্যবস্থা হতো তাহলে কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হতো মেধা সম্পদে। প্রবাসীদের যে মেধা সম্পদ বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমি কায়িক পরিশ্রমের মানুষ গেছে, কিন্তু অন্যান্য দেশগুলোতে কিন্তু মেধার সম্পদটা গেছে। এই মেধা সম্পদটাকে যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, আপনার নিউজিল্যান্ড, আপনার সিঙ্গাপুর, এই জায়গাগুলোতে কিন্তু মেধাবী মানুষগুলো আছে। এদেরকে যদি আমরা ফিরিয়ে আনতে পারতাম এবং প্রপারলি তাদের মেধাটাকে যদি ইউটিলাইজ করতে পারতাম, বাংলাদেশের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন হতো। এখানে অসুবিধাটা হলো এই যে কনসালটেন্সি ব্যবসাটা এত ব্যাপকভাবে আমাদের প্রশাসনের মধ্যে অতপ্রতভাবে ঢুকে গেছে, কারণ ওখানে বিনা পয়সায় কিন্তু পয়সা পাওয়া যায়। সে কারণে বিদেশিদেরকে কনসালটেন্সি দেওয়া হয়, প্রবাসী বাংলাদেশিকে দেওয়া হয় না। আমরা দীর্ঘদিন যাবত এই কথাগুলো বলা করছি। মেধাবী মানুষগুলোকে পুল করে করে যদি নিয়ে আসতে পারতাম, ওদের সাথে মানে কি আসতো, দেশপ্রেম আসতো, আর সাথে আসতো তার অভিজ্ঞতা, এবং মাটিতেই থাকতো। যারা টাকাগুলো পাঠাচ্ছে ও কিন্তু কনসালটেন্সি করে এখানেই কিছু একটা করতো, আর বিদেশিটা আসলে টাকাটা নিয়ে কিন্তু তার দেশে সে আউটবাউন্ড রেমিটেন্স হচ্ছে। এই দেশপ্রেমের উদ্বুদ্ধটা এই সংস্কারের মধ্যে যদি এগুলো আসে, কতটা আসবে আমি জানি না, কারণ সংস্কারের 5 বা যে আগস্টের যে চেতনা, যে ঐক্য, যে মানুষের মধ্যে সমান আকাঙ্ক্ষা, এগুলোর মধ্যে অনেক আমরা যেমন কিছু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কিছুটা ফেইড হয়ে যাচ্ছে, কাম্য নয়। এতগুলো মৃত্যুর পরে যে কোনো কারণ, যে ওসিলাতেই আসুক, ওই যে একটা কবিতা আছে না, এখন যৌবন যার, যুদ্ধে যার তার শ্রেষ্ঠ সময়, ছাত্রটা কিন্তু এটা প্রমাণ করলো। কিন্তু আমরা যারা মেকানিজমটা করছি, আমরা কি এটা প্রমাণ করতে পারছি? এই যে যৌবন দিতে গেল রাস্তায়, তারপরে এই যে অনেক ফ্যাকাশে হয়ে গেছে, ওদেরও হয়তো কমিউনিকেশনের আমি মনে করব কোথাও কোথাও ঘাটতি আছে, না হলে এত তাড়াতাড়ি ফেড হয়ে যাওয়ার কথা ছিল না। এত মৃত্যু, এত রক্ত, এগুলো এত তাড়াতাড়ি ফেড হওয়ার কথা ছিল না। এগুলোকে কেন্দ্র করে সংস্কার এবং একটা সুস্থ গণতান্ত্রিক
রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক সরকার, এই সব কিছুই কিন্তু আমরা খুব কুইকলি করতে পারতাম সবগুলো অঙ্গন থেকে যদি আমরা পেতাম। এইখানে আমাদের নন পার্টিসান প্রবাসীদেরকে একটা পার্টিসিপেশন স্থায়ীভাবে সিভিল সোসাইটি হিসাবে যদি আমরা রাখতে পারি আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের পরিচালনা ব্যবস্থাপনায়, আমাদের সকল কিছুতে, সামাজিক অঙ্গনে, এটি দেশের জন্য এক্সট্রা মাইলেজ হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর মুজিবুর রহমান। অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন, এগুলোর কয়েকটিতে প্রবাসীদেরও যুক্ত করেছেন অন্তর্বর্তী সরকার, কিন্তু সেটার সংখ্যা খুবই কম। আপনি যদি বলেন দেশের সংস্কার প্রক্রিয়া প্রবাসীদের কিভাবে আরো বেশি কাজে লাগানো যেতে পারে? রাইট, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আসলে যারা শুনছেন এবং তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং সালাম। প্রথমত শাকিল ভাই অনেকগুলো পয়েন্ট রেজ করেছেন বা আলোকপাত করছেন। প্রথমত আমরা যদি দেখি একটা মডার্ন রাষ্ট্রের, আমি ওকিনাওয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের একটা কনভোকেশন সেরিমনির বক্তব্য শুনছিলাম বেশ কয়েক বছর আগে। উনি বলছিলেন একটা আধুনিক রাষ্ট্র টিকে থাকতে হলে বা কম্পিটিশনে, প্রতিযোগিতায় যদি ওরা ভালো করতে চায় তাহলে তিনটা জিনিসের উপর গুরুত্ব দিতে হয়। নাম্বার 1 ডেমোক্রেসি, সেকেন্ড হচ্ছে সায়েন্স এবং টেকনোলজি। ডেমোক্রেসির মাধ্যমে জবাবদিহিতামূলক একটা শাসন বলেন, একটা সিস্টেম আমরা পাই। সায়েন্সের মাধ্যমে আধুনিক দুনিয়াতে যে আমাদের বিকাশমান অবস্থাকে আমরা জানতে পারি, আর তাকে অ্যাপ্লাই করার জন্য টেকনোলজি আমরা প্রয়োগ করি। এখন আপনি বলছেন কয়েকটা সংস্কার কমিশনের প্রবাসীদের কয়েকজনকে অ্যাড করা হয়েছে, আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। কিন্তু সত্যিকার অর্থে কয়েকজনকে হয়তো বা পার্সোনাল কানেকশনে কোনো পলিসির মাধ্যমে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। আমার মূল বক্তব্য যেটা হচ্ছে, দেখেন একটা রাষ্ট্র যদি এখানে উপর লেভেল থেকে মনে না করে যে আমাদেরকে আগ বাড়তে হবে ডেমোক্রেসি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওইটার উপরে বেস করে যদি আমরা একটা পলিসি নেই, তখন আমরা 10 জন আনলেন এবছর, পরের বছর 15 জন আনলেন, সমস্যা নেই, আমার টাকার সংকুলান না হয় আমি পরবর্তীতে আনবো। কিন্তু বিচ্ছিন্নভাবে আনা এটা পলিসি না। পলিসি না হলে এটা সেটার কোনো সুফল আদৌ কোনো রাইট, এটা দু একজনে উনি একা অনেক কিছু করতেও পারবে না। এখন যদি বলেন ডিরেক্টলি কি কনক্রিট, আমরা অনেক সময় টকশোতে অনেক কথা বলি, অনেস্টলি যদি বলি এটা আসলে কথার মানে বাত কি বাত মতো হয়ে যায়। সত্যিকার অর্থে একটা আমাদের এখন খুবই প্রম্পটলি কিছু জিনিসের উপর পলিসি নিতে হবে। কারণ আমরা দেখেন ডেমোগ্রাফিক্যালি ডিভিডেন্ট কান্ট্রি বলা হয় যারা 15 বছর থেকে 59 বছরের সংখ্যাটা বেশি থাকে। জাপানে কিন্তু এই সংখ্যাটা কমে যাচ্ছে, দক্ষিণ কোরিয়াতে কমে যাচ্ছে। ওরা ম্যারেজ অথবা যাতে বাচ্চা নেওয়ার যাতে এনকারেজ করার জন্য অনেক ইনসেন্টিভ দিচ্ছে। লাকিলি কিন্তু আমরা এই জায়গাতে ভালো জায়গায় আছি। আমাদের ইয়াং জেনারেশনের একটা বিরাট অংশ কর্মক্ষম, তার এবিলিটি আছে। এদেরকে যদি আমরা কাজে লাগাই তো কিন্তু ডেমোগ্রাফি ডিভিডেন্ট যেটা বলি এটা কিন্তু আমরা সুফল নিতে পারবো। দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ওরা কিন্তু গত 30-40 বছর আগে কিন্তু এই ডেমোগ্রাফি ডিভিডেন্টকে ব্যবহার করেই আজকে তারা উন্নতির চরম। আমি আপনার কাছে পরে আবার আসবো জনাব আজিম দেওয়ান। বাংলাদেশ গত কয়েক বছর ধরে ডলার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এর সমাধানে বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা কি ভূমিকা রাখতে পারে? আপনাকে ধন্যবাদ, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আরটিভি এবং আরটিভির দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর প্রশ্ন করেছেন আপনি, যে ডলারের যে সংকট, এটার প্রমাণ কিন্তু প্রবাসীরা অলরেডি দিয়ে দিয়েছে। আপনারা 5ই আগস্টের আগের এবং পরের চিত্রটা যদি আপনারা স্ট্যাটিস্টিক্সটা যদি দেখেন, তাইলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশি প্রবাসী যারা আছে 1.5 কোটির উপরে, প্রায় 2 কোটির মতো, তারা রেমিটেন্সের ক্ষেত্রে কি করতে পারে। আপনার তো আমার উত্তরটা এটাই যে এই রেমিটেন্সে আপনারা যদি আরও ইনিশিয়েটিভ নেন, এবং সেই ক্ষেত্রে আমি বলবো এটা তো জাস্ট আপনারা দেখেছেন যে আমরা রেমিটেন্সটা বন্ধ করে দিয়েছিলাম প্রবাসীরা, তারপর আবার শুরু করেছি এবং আমরা ভলান্টারিলি দিচ্ছি। এছাড়াও অন্য ওয়ে আছে, যেসব ওয়েতে আমরা যারা প্রবাসী থাকি তারা এখানে
আমরা আরও রেমিটেন্স আনতে পারি। যেমন আমাদের মধ্যে প্রতিটা দেশে আপনি দেখেন সফল ব্যবসায়ীরা আছে, যারা ব্যবসা ক্ষেত্রে সফল হয়েছে। তারা তাদের এক্সপার্টিসটা এবং তাদের অর্জিত যে বৈদেশিক মুদ্রা আছে সেটা নিয়ে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য তারা কিন্তু মুখিয়ে আছে। আমি বলবো কেন মুখিয়ে আছে। আমার বাবা মাকে আমি কতটা ভালোবাসি এটা আমি যতক্ষণ আমি আমার বাবা মার আন্ডারে আছি ততক্ষণ আমরা ফিল করি না। জি, কিন্তু যখন আমরা বাইরে যাই তখন আমরা বুঝি যে বাবা মাটা কি জিনিস। ঠিক সেরকম বাংলাদেশ আমার মা। আমাকে পাবলিক স্কুলে আমি পড়ালেখা করেছি, পাবলিক কলেজ, পাবলিক ইউনিভার্সিটি আমাকে অনেক দিয়েছে। আমি যখন বিদেশে গিয়েছি তখন আমি ফিল করেছি যে বাংলাদেশের কাছ থেকে আমি কি নিয়েছি, আমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য আছে। তো আমরা কিন্তু প্রচণ্ডভাবে বাংলাদেশকে ফিল করি বাইরে যারা আছি। এটা আমি ওই যে ভাইয়ের কথার থেকে আমি বলতেছি, ভাই যখন বলল আপনারা মানে আমি বলবো বাংলাদেশ সরকার যদি আমাদেরকে একটা পলিসির মাধ্যমে সুন্দর করে আমাদেরকে দেশের উন্নয়নে অংশগ্রহণের জন্য ডাক দেয়, আমি বলবো যে আমার মতো যারা বাংলাদেশের জন্য ফিল করে এরা সবাই ছুটে আসবে। হ্যাঁ, এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, আমি দুঃখজনক আমরা কিন্তু বাংলাদেশিরা বিদেশে অনেক, আপনার আজকে 2 কোটির মতো বাংলাদেশি, কিন্তু গভর্নমেন্টের কোনো ডাটাবেজ নেই যে বিদেশে কোন কোন দেশে আমাদের বাংলাদেশিরা আছে এবং তারা কে কি পজিশনে কাজ করছে। তো এই যে আপনি যে কথাটি বললেন যে দেখেন বাংলাদেশে কিন্তু ঐক্য এবং সংস্কারের কাজ চলছে। জি, তো এই সংস্কারের কাজে প্রবাসীরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, কিভাবে আপনার অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারটা যদি আপনি সংক্ষেপে বলেন। সেটার ব্যাপারে আমি বলতে পারি যে দেখেন প্রবাসীরা আপনার যদি আপনার জানা আছে কিনা টেসলার ডিজাইনিং সেকশনে বাংলাদেশি কাজ করছে। তারপরে আপনি অ্যামাজনে যান, অনেক বড় বড় পজিশনে কাজ করছে। ইউটিউবের প্রতিষ্ঠাতাদের একজন বাংলাদেশি। আমরা কি এই এক্সপার্টিসগুলো এই দেশে নিয়ে আসতে পারি না? আমার 2 পূর্ববর্তী বক্তার কথা ধরে হবে না, তাদেরকে সেই কাজের আবার পরিবেশ এবং সুযোগ দিতে। সেই পরিবেশের শুরু হিসাবে আমরা ওখানে বিদেশে 1 মাস ভ্যাকেশনের একটা টাইম পাই। প্রাথমিক অবস্থায় আপনি ভ্যাকেশনের 1 মাসটাই এখানে এনে তাদেরকে কিছু করানোর বা কিছু এক্সপার্টিস করার সুযোগ করে দেন না। আমাদের চাকরিও ওখানে থাকবে, আমরা ভ্যাকেশনের টাইমটাই এসে আমরা একটা প্ল্যানিং করে যাব। আর পৃথিবীতেও এখন গ্লোবালাইজেশনের যুগ, এটা আপনার এই না যে এখানে একটা প্রজেক্ট শুরু করলে চলে গেলে আর সেটা ওখান থেকে করা যাবে না। হ্যাঁ, আমরা গ্লোবালাইজ ভাবে এটা করতে পারি। আমার মনে হয় এইভাবে যদি, যেহেতু সংস্কারের প্রসঙ্গ আসছে, এটা হওয়াটা জরুরি মনে করি। এবং এই সংস্কারের মাধ্যমে যদি প্রপার একটা ডিসিশন হয় তাহলে বিদেশ থেকে অনেক এক্সপার্টিস যারা বিদেশে হায়ার এডুকেশন নিতে যে হায়ার এডুকেশন শেষ করে ওখানেই স্থায়ী হয়ে গেছে, তারা এখানে ব্যাক করবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব শেখির চৌধুরী। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের যে ধরন বা মডেলটা, সেটা কীরকম হতে পারে? প্রথম হলো যে খাতভিত্তিক যে অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, এই কমিশনের আন্ডারে আমি জানি না খুব কতদিন এরা এগুলো কন্টিনিউ করবেন, তবে কিছুদিন পর্যন্ত হলে উনি যে কথাটা বলছিলেন, আমাদের অনেক এক্সপার্টস আছেন প্রবাসীদের মধ্যে, অনেকে কিন্তু ভলান্টারি সার্ভিসও দিতে চান, রিটায়ার লোকজন আছেন। আমরা যদি তাদেরকে আসার স্পেসটা দিতাম, এই যে প্রফেসর সাহেব যে কথাটা বললেন, একজন লোক যদি সাহায্য করতে আসে, যারা আছে তাকে সাহায্য করতে দেয় না, ডাক্তার যারা আছে তারা বাইরের ডাক্তার আসতে দেয় না, বিনা পয়সা সার্ভিস দিতে দেয় না। আমরা গেছি মিশরে, 2 বছর আগে আমি মিশরে একটা কনফারেন্স করতে গেছি আল আজহার ইউনিভার্সিটির ছাত্রদের সাথে। তাদের ইকুইভ্যালেন্স নাই, ডাক্তারি পড়লে বাংলাদেশে সে ডাক্তারি করতে পারে না, মিশরে ডাক্তারি পড়ে। এই যে জিনিসগুলো আছে, এর কারণ হলো এখানে একটা স্বচ্ছ এবং সৎ চিন্তা, মানুষকে সেবা দেবার চিন্তা থেকে কোনো প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে উঠে নাই, এবং কোনো প্রেশার গ্রুপ,
কোনো প্রেশার গ্রুপ তার দেশাত্মবোধ থেকে এখানে সহায়তা নেবার মানসিকতায় গড়ে ওঠে নাই। সে মনে করেছে এটা আমার ক্ষেত্র, আমি ভোগ করব, আমি চাষ করব, এখানে আর কেউ আসতে পারবে না। এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি খুব আশা করেছিলাম একজন অত্যন্ত অভিজ্ঞ মন্ত্রী উপদেষ্টা এখানে আছেন, কিন্তু এই দু জায়গায় দৌড়াদৌড়ি করে হবে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় সেম দুটো কাজ। ওখানে ওটা ডিপ্লোমেসি দেখে আর এটা তার হিউম্যান রিসোর্সেস দেখে। 1,60,00,000 লোক দেশের বাইরে থাকে। এই বছর কত রেমিটেন্স আপনি পেয়েছেন ডিসেম্বর পর্যন্ত জানেন? ইতিহাসের সেরা $26 বিলিয়ন পেয়েছেন। আপনি একটা কথা বলেছেন, আগস্ট থেকে নিয়ে এই ডিসেম্বর পর্যন্ত আমার প্রবাসীরা $11.8 বিলিয়ন পাঠিয়েছে এবং ডিসেম্বরে ইতিহাসের সেরা $2.6 বিলিয়ন আপনি পেয়েছেন। আপনি আর কি চান? তার রক্ত দেওয়া ছাড়া সবই তো দিয়ে দিচ্ছে। আপনি এখন আমরা বিদেশে যাই, বলে আপনারা তো ভাই দেশে থাকেন, বড় লোক মানুষ বা আপনারা নেতা মানুষ, আমরা $500,000 পাঠাই আর আপনারা লক্ষ লক্ষ ডলার করে পাচার করেন। এই পাচার বন্ধ করবার জন্য যে সংস্কার দরকার সেটি আগে হওয়া উচিত। ইকোনমিকে যারা ধ্বংস করেছেন, এইটা পঙ্গু করেছেন, তাদের বিচার হওয়া উচিত। অনেকে এখন ইনায় বিনায় নানান কথা বলে আমি এটা করেছি ওইটা করেছি। আমি এক লোকরে বলেছিলাম যে বিমানের যে লাইসেন্সটা নিয়েছেন ওটা কি আপনাকে জোর করে দিয়েছে? আপনি যে ইউনিভার্সিটির লাইসেন্সটা নিয়েছেন ওটা কি জোর করে দিয়েছে? আপনি ব্যাংক করার যে লাইসেন্সটা কি নিয়েছেন ওটা কি জোর করে দিয়েছে? ওটা তো আপনার স্বার্থে নিয়েছেন, এখন ইনায় বেনায় কথা বলেন কেন? ওইটাকে অন করে যে আমি নিয়েছি, আমি একটা ব্যবসায়ী, আমি এটা করেছি বাংলাদেশে ব্যাংকিং সেবা প্রসারিত করবার জন্য, ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য, এটা বলেন। আজকে ইনায় বিনায় কথা বলেন কেন? এগুলো বলবেন না, বলেই তো সমাজটা নষ্ট হয়েছে। এই সংস্কার যে এনারা কতটুকু করতে পারবেন আমি জানি না, কারণ সংস্কারের ক্যানভাস অনেক বড় হয়ে গেছে। মেজর কয়েকটা সংস্কার দরকার ছিল। আমি যেটা মনে করি, আপনি যেটা বলছেন, আমরা সেখানে ভূমিকা রাখতে পারবো, আমাদের প্রবাসীরা রাখতে পারবে। আপনারা অবৈধ টাকা পাচারের ব্যাপারে প্রবাসীদেরকে কাজে লাগাতে পারেন, মিশনগুলোকে অ্যাক্টিভেট করতে পারেন। চোরের কোনো মাপ নাই, আপনার চোর হোক আমার হোক, চোর চোরই। দেশের এইটা যদি একবার করতে পারতেন, একটা টার্মে যদি এটা আমরা করতে পারতাম, অন্তত 10টা, এই যে 15 বছরে কয়টা ফিনান্সিয়াল ক্রাইমের বিচার হয়েছে আপনি দেখেন, কিন্তু বাকি অনেক কিছুই হয়েছে। কয়টা ফিনান্সিয়াল ক্রাইমের বিচার হয়েছে? অনেক গুরুত্বপূর্ণ, চোখের সামনে ব্যাংক লুট করে নিয়ে গেছে। আমি সেই কথাই বলছি যে এখন যে অবস্থাগুলো তৈরি, প্রত্যেকটা ব্যাংক ফাঁকা হয়ে গেছে। আমি সেই জন্য বলবো যে সংস্কারগুলো প্রায়োরিটাইজ করা উচিত, নির্বাচনী ব্যবস্থা, আর্থিক খাতের দুর্বৃত্তায়ন এবং নিজের স্বার্থের জন্য রাষ্ট্রের অপচয় করা, এই 3টে জায়গাগুলো যদি আমি টেপ করে ফেলতে পারতাম, আমার মনে হয় অনেক কাজ, 50% কাজ হয়ে যেত। ধন্যবাদ আপনাকে ডক্টর মুজিবুর রহমান। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণের ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা বা সীমাবদ্ধতা রয়েছে বলে আপনি মনে করেন? সীমাবদ্ধতা প্রথমত হচ্ছে প্রবাসীদের যে রেমিটেন্স আসে, প্রবাসীরা কয়জন আমরা ক্যাম্পেইন করি, প্রবাসীদের এই কন্ট্রিবিউশনটা আদতে প্রশাসনে যারা আছেন ওরা হয়তো পত্রপত্রিকায় পড়েন বা জানেন, কিন্তু বাস্তবে এটা কি আদৌ একনোলেজমেন্ট আছে কিনা আমি এটা দেখি না। কারণ প্রতিবন্ধকতা হচ্ছে ওখান থেকে প্রবাসীদের যে রেমিটেন্স আসে, এখান থেকে যারা ওই যে লুটেরা একটা শ্রেণী আমরা গড়ে উঠেছে কত, বিশেষ করে গত 15-16 বছর বা তারও আগেও হয়তো এই সংখ্যাটা অনেক বেড়ে গেছে। প্রবাসীদের রেমিটেন্স থেকে একটা অংশ হয়তো ব্যবসায়ীরা লুট করার একটা ফন্দি ফিকির করে, ওই যে আপনার এলসি করা, ওদিক থেকে বাড়াইলাম, ওভার ইনভেস্টিং করলাম। কিন্তু প্রশাসনে যারা থাকে ওদের ডিসরেসপেক্ট আছে, কারণটা ওনারা হয় কি, আমাদের অভ্যাস হয়ে গেছে যে তদবির ছাড়া, প্রেশার ছাড়া অথবা হুমরা চুমরা ছাড়া কোনো ফাইল আমি মুভ করবো না। কারণ প্রবাসীরা যদি কোনো সময় আসে কিছু একটা করতে, সে তো মানে খুব স্বল্প সময়ের জন্য আসলো, সে তো এই যে প্রতিবন্ধকতা উত্তরণের জন্য যে ধরনের একটা লবি দরকার, এই তদবিরটা সে করতে পারে না। সিস্টেম যদি থাকে, সিস্টেম থাকলে তখন আপনি অনলাইনে কাজ করতে পারবেন, আপনার আসতে হবে না। গত 2 বছর ইউকেতে 70 হাজার স্টুডেন্ট ভিসা ছাত্ররা গেছে আগের তুলনায়, গত 10-12 বছর আগের তুলনায় গত 2-3 বছর অনেক ছাত্ররা গেছে। বাংলাদেশে যেসব ছাত্র ওই সব দেশে পড়তে গেছে তার পার্সেন্টেজটা আপনি নেন, আমার মুখ থেকে শুনতে হবে না, ম্যাক্সিমাম 4-5% কম পড়ালেখা কমপ্লিট করছেন, অথবা হয়তো আরও একটু বেশি হইতে পারে, কিন্তু নট মোর দ্যান 10%। বাকি 90% পড়ালেখা করতে পারে নাই। Whereas think about other countries like India or even Pakistan or even other our South Asian country, তাদের পড়ালেখার কমপ্লিশন রেট আমাদের চেয়ে অনেক বেশি। এই যে কারণটা থাকার কারণটা কি, সে মনে করতেছে পড়ালেখা করার পরে যদি আমি ব্যাক করি আমার দেশে, তাহলে আমি একটা
মোটামুটি চলনসই আমার কাজ পাবো। আর জি। আমাদের দেশ থেকে যাওয়ার পরে মনে করি ওই গেলাম আর নাই, আমি জি, ব্যস্ত ধন্যবাদ হবো না। আপনাকে। এই পরিবেশটা ঠিক করতে না পারলে, প্রতিবন্ধকতা না তুললে আমরা কিন্তু লং রানে এই যে একটা অগ্রসর আগাতে সমাজ, পারবো না। জি। অগ্রসর যে কোন কোন জায়গায় সংস্কার আনলে আমরা বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে পারবো? কারণ কয়েক বছর ধরে আমরা দেখছি বিদেশি বিনিয়োগ একেবারেই মানে শূন্যের কোঠায় চলে আসছে। আচ্ছা, আমি যদি বিদেশি বিনিয়োগের কথা বলেন, আমি ফরেন ডিফারেন্ট কান্ট্রিজ ইনভেস্টরেরটা পরে আসি। আগে বিদেশে যারা বাংলাদেশি আছে, তারা যারা ইনভেস্ট করতে চায়, তাদের প্রতিবন্ধকতাগুলো কি আছে এটা নিয়ে একটু আমি আলোচনা করি। দেখেন, আমি কানাডাতে থাকি, টরন্টোতে। আমাদের ওখানে আমরা যদি কোনো একটা ব্যবসা, মনে করেন আমি একটা ব্যবসা করব চিন্তা করে আমি গভর্নমেন্ট প্রসিডিওরগুলো আমি কমপ্লিট করতে যাচ্ছি, আমার সময় লাগে, যদি ইন জেনারেল কেস হয় 1 দিন। আমি 1 দিনের মধ্যে মোটামুটি বেসিক যে আমার লাইসেন্সিং এবং রেজিস্ট্রেশন কাজগুলো আমি করে ফেলতে পারি। যদি এটা কোনো হাই লেভেলের কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে হয়তো 5 ওয়ার্কিং ডেজ আর ম্যাক্সিমাম 10 ওয়ার্কিং ডেজ ওরা নেয়। আসুন আমার এই দেশে, আমি একটা প্রপোজাল নিয়ে এই দেশে আসলাম। আমার ট্রেড লাইসেন্স খুলতে গেলে আমার কতদিন লাগবে? আমি জাস্ট একটা কথা বললাম। এখন আপনি চিন্তা করেন, যদি আমাকে ট্রেড লাইসেন্সের মতো 10টা ডিপার্টমেন্টে যেতে হয়, কতদিন লাগবে? আমি ডলার নিয়ে আসছি, মনে করেন আমি যখন ডলারটা নিয়ে আসলাম তখন ডলারের দাম ছিল 100 টাকা। আমি 10 মাস পরে যখন সব কাগজপত্র পেলাম, আমার সেই ডলারের মূল্য হয়ে গেছে 120 টাকা। এই 20 টাকা আমাকে কে দেবে? এটা তো আমার পকেটে যদি এই ডলারগুলো থাকতো, আমি তো 120 টাকা করে পেতাম। বুঝতে পেরেছেন? ইকোনমি জড়িত। তার মানে আমাকে এই লুপ হোলগুলো বন্ধ করতে হবে। আর সততা সবাই, আমি বলি সততাটা আসতে হবে একদম টপ লেভেল থেকে। একটা দেশের সততা যদি বলেন, দেশের প্রধানের কাছ থেকে সততা আসতে হবে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে, আপনার প্রসঙ্গের অপ্রাসঙ্গিক, বাট আমি আলোচনা করতে চাই। এই যে বললেন যে বাংলাদেশিরা এখানে ইনভেস্ট করার জন্য আসবে, ডুয়েল সিটিজেনশিপ ইস্যুটা দেখেন, পৃথিবীর অনেকগুলো দেশ ডুয়েল সিটিজেনশিপ দেয়। ডুয়েল সিটিজেনশিপের মানেটা কি? মানেটা হলো, আপনি যখন একটা দেশের ডুয়েল সিটিজেন হবেন, তার মানে আপনি, ফর এক্সাম্পল আমি বাই বর্ন বাংলাদেশি, আমার একটা বাংলাদেশি পাসপোর্ট আছে। কানাডা আমি যখন সিটিজেন হলাম, কানাডাও আমাকে সিটিজেনশিপ দিল। জি, এটা আমার ইচ্ছা, আমি বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করব না কানাডার পাসপোর্ট ক্যারি করব। দেখেন, ওই দেশে কিন্তু আমি সব কিছু করতে পারছি অ্যাজ এ ডুয়েল সিটিজেন। আমি ইলেকশন করে আমি প্রাইম মিনিস্টার হওয়ারও আমার আছে, কোনো বাধা নেই ডুয়েল সিটিজেনশিপে। আমি ব্যবসা করতে যাব, আমি করতে পারছি, যা কিছু করতে যাব আমি করতে পারছি। বাংলাদেশে আপনি দেখেন আইন, ডুয়েল সিটিজেন হলে এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। সংস্কারের কথা যদি বলেন, এইসব জায়গায় সবার আগে ধরতে হবে। কারণ বিদেশি বাংলাদেশি যারা আছে, প্রবাসী, তাদেরকে আপনার ইজি আসার একটা রাস্তা তৈরি করে দিতে হবে। তা নাহলে কেন আসবে তারা? জি, না, প্রশ্নটি আপনার যৌক্তিকই বটে যে কেন তাহলে আসবে। জনাব শিকির চৌধুরী, প্রবাসী জন্মগ্রহণ করা কিংবা বেড়ে ওঠা বাংলাদেশিদের কিন্তু বাংলাদেশ নিয়ে আগ্রহ বা আবেগ অনেকটাই কম। এই জেনারেশন গ্যাপ দূর করার উপায় কি? এটির জন্য বিভিন্ন দেশ যে কাজটি করে সেটি হলো যে তার নতুন প্রজন্ম যেটা ডায়াসপোরাতে বেড়ে ওঠে, ওদের জন্য এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করে, ইয়থ এক্সচেঞ্জ প্রোগ্রাম। তাতে হয় কি, বাংলাদেশের 10টা ছেলে ওখানে গেল, ওখান থেকে 10টা প্রবাসী ছেলে এখানে আসলো। এগুলো কিন্তু ন্যাশনাল লেভেলে অর্গানাইজ করতে হয়। আপনি টোর অপারেটর থেকে দিলে তো সে ব্যবসা করবে। আপনি মনে করতে হবে দিস ইজ অ্যান অ্যাসেট, আই মাস্ট মেনটেইন দিস, এবং এটা আমার ফিউচার রেমিটেন্স, এটা আমার ফিউচার ইনভেস্টমেন্ট। এই চিন্তা করে যদি আজকে এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে বা হলিডে মেকার্স, আপনার মরক্কোতে যাচ্ছে, লন্ডন থেকে বেশিরভাগ লোক এখন যায় মরক্কোতে, টার্কিতে যায়, সে তার নিজের দেশে আসছে না কেন? বিকজ আমি তাকে সাপোর্ট দিচ্ছি না। আমাদের ন্যাশনাল ক্যারিয়ার বিমান, সে ভাড়া দেওয়ার থেকে বেশি। তখন হয় কি, সেই লোক আর এদিকে আসতে চায় না, ওদিকে যায়।
আমি যদি বিমানকে $500 ভাড়া কমিয়ে দিয়ে বলতাম, সে আরো $3000 নিয়ে এসে খরচ করতো এখানে। Exactly. এই 3000 তো আমি ন্যাশনালি পেতাম। এই ন্যাশনাল পলিসিগুলো আপনি যদি বিমানকে বলেন, সে বলবে আমার তো এটা দোকান ভাই, আমার তো ব্যবসা, আমাকে করতে হবে, কথা সত্য। তাহলে ন্যাশনাল পলিসিতে তো একটা অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে যে এই লোক $500 বিমান ভাড়া কম পেলো, কিন্তু $3000 এসে খরচ করলো। সে এই আরও যে 10-12 দিন থাকলো বা 1 মাস থাকলো, বাচ্চাগুলোর সাথে ফ্যামিলিয়ারাইজেশন হইলো। জেনারেশন গ্যাপের যে চিন্তা আমরা এখনই করা শুরু করেছি, আপনি বললেন যে তরুণরা যারা বাইরে বড় হয়েছে আসতে চায় না, তাদেরকে যে আসার এনভায়রনমেন্ট দেন, আমার নদীর পানি, পুকুরের মাছ, গাছের লাউ, এগুলো দেখলে কিন্তু তারা উৎফুল্ল হয়, এবং এই উৎফুল্ল হওয়ার জায়গাটা আমার তৈরি করে দিতে হবে। বিদেশি দেশি সব বিনিয়োগ আসবে, ব্যবসায়ীরা মুনাফা চায় আর তার নিরাপত্তা চাই, ইনভেস্টমেন্টের নিরাপত্তা। ব্যবসার মুনাফা চাবে সেটা খুবই স্বাভাবিক, কিন্তু সেটা তো নৈতিক হতে হবে। ওই নৈতিক, আমি ওই কথাটাই বলছি। আপনি অনৈতিক যদি ব্যবসার যদি মুনাফা নিয়ে নেন, আপনি যদি তার কাছ থেকে 25% প্রথমেই নিয়ে নেন, তাহলে কিন্তু আর সে ব্যবসায়ী করতে পারবে না। এই জন্য আপনাকে একটা সুবিধা নিতে হবে, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে, আমার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথাটা বলছিল, আমার হিউম্যান রিসোর্সেস আছে, আমার ফিনান্সিয়াল রিসোর্সেসটা যদি এখানে ইনপুট দিতে পারতাম, আমি যদি রিলোকেট করতে পারতাম কিছু ইন্ডাস্ট্রি এখানে, আপনি আশুলিয়া বন্ধ করে 2 দিন পরে এই প্রসেসগুলোরে যদি আমরা ট্যাপ করতে পারতাম, বিদেশি ইনভেস্টমেন্ট আসতো। কারণ আমার এখানে আমার কাজের হাত আছে, এই কাজের হাতটাকে ব্যবহার করার জন্য সে তার অর্থ সম্পদ নিয়ে আসতো এবং সে ব্যবসা করতো, আমারও ইনভেস্টমেন্ট হইতো, এমপ্লয়মেন্ট হতো। এই জায়গাগুলোতে বোধহয় আমাদেরকে একটু অ্যাড্রেস করতে হবে। কয়েকদিন আগে আমরা পত্রিকাতে দেখলাম, এটা অনলাইন জানি না কিনা, যে যারা ডুয়াল সিটিজেন, ওদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সামথিং, এটা হয়তো কারোর প্রস্তাবনা, এটা পাস হয় নাই, কিছু হয় নাই। আপনি দেখেন, 2 দেশ নাগরিক হলে, আমরা ইংল্যান্ডে তো কোনো বাংলাদেশের নাগরিক হওয়া কোনো ধরনের কোনো কমপ্লিকেসি পাই না। তো তার যদি কমপ্লিকেসি না থাকে, তো বাংলাদেশে হবে কেন? এবং সত্যিকার অর্থে বাংলাদেশ নিড ফরেনার্স, ইউকে প্রবাসী, মানে ফরেন বলতে মানে ব্রিটিশ বাংলাদেশিদের দরকার। ফরেন যারা বাংলাদেশি অরিজিন, যারা বিদেশে আছে, প্রবাসীদের দরকার বাংলাদেশের। গত 10-15 বছর ধরে আমাদের যারা সন্তানরা আছে, ওরা ফার্স্ট চয়েস দিবে টার্কি যাবে অথবা মরক্কো যাবে, এইসব কান্ট্রিতে ওরা যাইতে চায়। এবং মুসলমান কান্ট্রিগুলোতে ওরা প্রেফার করে। কিন্তু আমি বলবো না অন্য দেশে যাচ্ছে, কিন্তু যদি বাংলাদেশ হইতো, আমি এই দেশটা পাই, আমরা ওদের একটা ফ্রেশ, আমরা যখন আসি, একটা ফ্রেশ ভেজিটেবল খাই, খুব ভালো লাগে। যেমন একটা অরেঞ্জের স্মেল, এই স্মেল আমরা ইংল্যান্ডে পাই না। কিন্তু এটা মাস 2 মাস 3 মাস পরে আইস হয়ে যায়, ফ্রেশ মাছটা খাইতেছি। ওরা বাংলাদেশে আসার জন্য, ওরা আসলে খুবই ভালো লাগতো ওদের। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে প্যাকেজ নাই, পলিসি নাই। আপনি মানে চিন্তা করেন আজকেরটা আজকে হয়ে যাক, ওই যে বললাম প্যাকেজ থাকতো। যদি আপনি যদি বিমানে যদি 200 পাউন্ড এই জায়গায় লসও করেন, তাহলে কিন্তু পরবর্তীতে 2000 পাউন্ড আপনি বেশি পাইতেন ফরেন রেমিটেন্স। ধন্যবাদ আপনাকে জনাব আজিম দেওয়ান। বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, রপ্তানি খাত ব্যাপকভাবে পোশাক খাতের উপরে নির্ভর হয়ে আছে। উন্নয়ন এবং উৎপাদন বহুমুখীকরণের প্রয়োজনীয়তার কথা দীর্ঘদিন ধরে বলা হলেও কাজ কিছু করা হচ্ছে না। এমনকি এই স্টুডিওতে একাধিকবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক খাতে কী ধরনের সংস্কার প্রয়োজন এবং প্রবাসী বাংলাদেশিরা এখানে কি ভূমিকা রাখতে পারে, এই সংস্কার প্রক্রিয়ায় আপনার কাছে শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। জি, আমি এটা বলার আগে জাস্ট 1 মিনিট একটু বলবো সেকেন্ড জেনারেশনের কথাটা যে উঠছে। আমরা কিন্তু বিশাল একটা সম্ভাবনাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি। ইউ ক্যান বিলিভ, আমাদের যারা প্রবাসী আছে, আমাদের সেকেন্ড জেনারেশন, এটা কোথায় যাচ্ছে। মানে এদের এক্সপার্টিসগুলো যদি যে কোনো উপায়ে এই দেশে আনা যায় এবং তাদেরকে যদি এই দেশমুখ করা যায়, আমি বললি 10 বছরে বাংলাদেশ সেটা অন্য বাংলাদেশ হবে, অন্য বাংলাদেশ। আমরা বয়স হয়ে গেছে, আমাদের কথা বাদ দেন, আমাদেরকে বাংলাদেশ মূল্যায়ন করে না, দরকার নেই। কিন্তু এই সেকেন্ড জেনারেশন, এরা বাংলাদেশে আসবে কনসালটেন্ট হিসাবে, অন্য দেশে না গিয়ে। কারণ এই সেকেন্ড জেনারেশনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় পজিশনে যাচ্ছে। সেই চাকরি ওখানে না করে এখানে আসবে। এখানে বাংলাদেশ অন্য বিদেশিদের হায়ার করতেছে, তাদেরকে হায়ার না করে এই সেকেন্ড জেনারেশনকে হায়ার করলে দেখবেন যে এদের আউটকামটা এবং আউটপুটটা কত বেশি আসে। থ্যাংক ইউ। আমি এখন আপনার ওই কথায় আসছি। দেখেন, এটার সব কিছুর পিছনে পলিসি দরকার। সেই 1981-এর দিকে গার্মেন্টস নিয়ে পলিসি শুরু হলো যে গার্মেন্টস এক্সপোর্ট করা যায়। তারপরে
1991-এ যখন যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট গার্মেন্টসের উন্নয়নের জন্য একটা কমিটি করা হলো। আমি সৌভাগ্যক্রমে সেই কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম। সেই কমিটি 16 দফা উন্নয়ন প্রস্তাব করেছিল গার্মেন্টসের উন্নয়নের জন্য। এটা 1991-এ। সেই 1991 থেকে আজকে 2024, পৃথিবী কিন্তু অনেক আগে গেছে। পলিসি ওই 16 দফার মধ্যেই আছে। তো আমার কথা হলো যে দেখেন, এর মধ্যে সেকেন্ড জেনারেশন, আরেকটা জেনারেশন চলে আসছে, কিন্তু আমাদের পলিসি চেঞ্জ হয়নি। এর জন্য আমাদেরকে পলিসিগুলোকে আপডেট করতে হবে। আপনি গার্মেন্টসের উপর, কারণ ওই যে গার্মেন্টসের উপর যে তখন একটা ডেভেলপমেন্ট হয়েছে সবাই বুঝছে, আর আমরা হলাম বাঙালি হুজুগে জাতি। যদি দেখি যে শাকিল ভাই গার্মেন্টস করে ভালো করছে, ওকে, আমি কেন দেব না, আমিও দেই একটা গার্মেন্টস। কিন্তু আরও যে খাত আছে, আরও যে অন্য অন্য আছে, এগুলো এক্সপ্লোর করার মতো আমাদের এখানে কি, যেমন আমি কেমিস্ট্রি থেকে পড়েছি, কেমিস্ট্রি ছাড়াও তো আরও অনেক সাবজেক্ট আছে, সেই সব সাবজেক্টে কি ডেভেলপ হয় না? আমার যার কথা হলো যে যার যার যেই এক্সপার্টিজ আছে, সেই লাইন থেকে তারা যদি চেষ্টা করে একান্তভাবে, আমাদের রপ্তানি সেক্টর শুধু গার্মেন্টসের উপর ডিপেন্ড না করে অন্য অন্য সেক্টরে যাবে। এবং এই ব্যাপারে আমরা বিদেশে যারা আছি, আমরা বিভিন্ন দেশে যারা ব্যবসায়িকভাবে সফল, আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি। আমাদের গভর্নমেন্ট যদি আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে আমাদের সাথে কোঅর্ডিনেট করে যদি কোনো পলিসি মেকিং বা কোনো করতে চায়, আমরা তৈরি আছি সাহায্য করার জন্য। সবার পক্ষ থেকে শুধু দুইটা দাবি বলবো, অনুরোধ দাবি বলেন, যারা ডুয়াল সিটিজেন তারা যদি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে চায় সুযোগ দেওয়া উচিত। আর দ্বিতীয়ত প্রবাসীদের ভোটাধিকার যাতে এবার আর কোনো মিস না হয়, বিশেষ দাবি করব আমরা। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহ নানান সংকটের আবর্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের সংস্কার উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক ভিত্তিক অবদান রাখার সুযোগ আছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো পলিসি কিংবা পরিকল্পনা না থাকায় প্রবাসীদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও সক্ষমতাকে আমরা কাজে লাগাতে পারছি না। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, প্রবাসী বাংলাদেশিদের সুপার স্কিল কাজে লাগানো গেলে দেশের উন্নয়ন গতিশীল হবে। আর প্রবাসীদের দক্ষতা কাজে লাগাতে হলে সবার আগে তাদের একটি ডেটা ব্যাংক করতে হবে। কে কোন দেশে অবস্থান করছেন এবং কার কী ধরনের স্কিল আছে সেই তথ্য সংগ্রহ করতে হবে। প্রবাসে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্মের মধ্যে স্বদেশ প্রেম তৈরি করতে বিশেষ কর্মসূচি নিতে হবে। জেনারেশন গ্যাপ দূর করতে হবে। বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণের ক্ষেত্রে পলিসি ও আইনগত যে জটিলতা বা সীমাবদ্ধতা রয়েছে, আলোচনা সাপেক্ষে এবং যৌক্তিকতা বিচারে তা দূর করতে হবে। প্রয়োজনে সংস্কার করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।